দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সল্ট অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর ডায়রিয়ায় করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময় কিন্তু একটু গরম পড়তে শুরু করেছে এবং গরমের সাথে সাথে দেখা যাচ্ছে শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, পেটের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, বমি করছে কেউ কেউ। এই সময়ে ডায়রিয়া কেন হচ্ছে, ডায়রিয়ার চিকিৎসা কি, প্রতিকার কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের। আসলে এই সময় যে একটু গরম পড়ছে, আমরা দেখছি যে আসলে ডায়রিয়া একটু বেড়ে গিয়েছে। এই সময় ডায়রিয়া বেড়ে যাওয়ার আসলে কারণ কি? ডায়রিয়া বেড়ে যাওয়ার কারণ এটা আমরা যদি বয়স অনুযায়ী চিন্তা করি, তো এই গরমে কিছু ভাইরাস অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। যেমন আমি একটু আগে হামের এগুলো হয়, তেমন বিভিন্ন শীতকালীন কিছু ভাইরাস আছে, ঠান্ডা হয়, ওগুলোও ডায়রিয়া করতে পারে। তো এই ধরনের কিছু ভাইরাস যেগুলি হয়, দেখা যাচ্ছে যে হাম হতে পারে, সেগুলি ডেঙ্গু হতে পারে, জন্ডিস হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাইরাসগুলো এই সময় দেখা যাচ্ছে দেখা যায়। এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড ডায়রিয়া থাকতে পারে, হামের সাথে থাকে, যেমন ডেঙ্গু ফিভারে থাকে। আবার কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিজেরাই ডায়রিয়া করতে পারে। যেমন ছোট বাচ্চাদের, বিশেষ করে 1 বছরের কম বয়সী বাচ্চাদের রোটা ভাইরাস নামে একটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, এটাকে আমরা রোটা ভাইরাল ডায়রিয়া বলি। আবার এই সময় দেখা যাচ্ছে বাইরে যে বাচ্চারা তো বাইরে খায়, ফুচকা খাচ্ছে বা চটপটি খাচ্ছে, বিভিন্ন ধরনের জুস খাচ্ছে, সেগুলো থেকেও হতে পারে, জীবাণু থাকে, এটা হতে পারে, কেমিক্যাল দিয়ে ডায়রিয়া হতে পারে, এসব কারণে। এই যে ডায়রিয়া তো হয়, ডায়রিয়াতে একটা পানি শূন্যতা হয়, পানি শূন্যতার আসলে লক্ষণগুলো কি কি? পানি শূন্যতার আমরা লক্ষণ একটা হলো যে আমরা বলি ডায়রিয়াকে আমাদের ভাষায়, মেডিকেলের ভাষায় একুইট ওয়াটারি ডায়রিয়া। একটা হলো নো ডিহাইড্রেশন, যে কোনো পানি শূন্যতা থাকছে না। তো এটার লক্ষণ থাকছে হলো যে আমাদের যে চোখের আই সাংকের, মানে চোখটা দেবে যাবে। তারপরে স্কিন পিঞ্চ করে আমরা ডাক্তাররা বুঝতে পারি, এটা একটা লক্ষণ যে ধরে ছেড়ে দিব, সাথে সাথেই চলে যাবে। এটার যদি সাথে সাথে চলে যায় তাহলে নো ডিহাইড্রেশন। আর ইগারলি ড্রিঙ্ক করবে, সে যদি নো ডিহাইড্রেশন থাকে, পানি দিলে সে টেনে নিয়ে খাবে। আর আরেকটা হলো যে সে থাকবে, ইগারলি ড্রিঙ্ক থাকবে, তার স্ট্যাটাস কনসাস থাকবে। এই 4টার মধ্যে যদি যে কোনো 2টা তার প্রেজেন্ট থাকে, তাহলে আমরা এটাকে ক্যাটেগরাইজ করতে পারি সাম ডিহাইড্রেশন, সামান্য পানি স্বল্পতা, আর একটা হলো সিভিয়ার ডিহাইড্রেশন বা তীব্র পানি স্বল্পতা। সামান্যতে দেখা যাবে তার আই সাংকেন থাকবে, চোখ দেবে যাবে, এবং 2 সেকেন্ডের মধ্যেই আমরা যখন চামড়া ধরে ছেড়ে দিব সেটা ফিরে যাবে আগের অবস্থায়, এটা। আর সে রেস্টলেস ওর ইরিটেবল থাকতে পারে। আর একটা বললাম আমরা, সে কনসাস থাকবে। এই 4টার মধ্যে যে কোনো 2টা যদি থাকে, তখন আমরা বলবো সামান্য পানি স্বল্পতা বা সাম ডিহাইড্রেশন। আর সিভিয়ার ডিহাইড্রেশনে এগুলোর মধ্যে আই সাংকেন থাকবে, ভেরি সাংকেন বা সাংকেন থাকবে। আর ডিহাইড্রেশনে দেখা যায় আমাদের স্কিন পিঞ্চ গোজ ভেরি স্লোলি, যে 2 সেকেন্ডেরও বেশি সময়, 3-4 সেকেন্ড বা তারও বেশি সময় যদি এটা ফিরে যায়, অর্থাৎ খুব স্লোলি এটা ফিরে যাবে আগের অবস্থায়। তো অ্যাটলিস্ট এই 2টা যদি আমরা পাই, তখন বলবো যে সিভিয়ার ডিহাইড্রেশন ও তীব্র পানি স্বল্পতা। এই সময় ডায়রিয়া হলে আসলে ঘরোয়াভাবে কি কারণে মা বাবারা আসলে কি করবেন? ঘরোয়াভাবে আমরা সাধারণত তাদের বয়স অনুযায়ী ওরসেলাইন, যেটা ওআরএস বলে আমরা, ওরাল রিহাইড্রেশন স্যালাইন সল্ট থাকে, সেটা আমরা তাকে আধা লিটার ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, যে পানিটা তারা খায় খাবারের সাথে বা এমনিতে খেয়ে থাকে ঘরে, সেই আধা লিটার পানিতে, এটা আরেকটাভাবে করা যায়, নর্মাল যে সাপ্লাই পানি ফুটিয়ে নর্মাল করে, সেখানে আধা লিটার পানিতে যে প্যাকেট থাকে, ওই প্যাকেটের যে লবণটা থাকে, ওরাল রিহাইড্রেশন সল্ট, এটা গুলিয়ে এটা খেতে পারে। সেটাকে আমরা বলি ওরাল রিহাইড্রেশন সল্টস। এটা প্রত্যেকবার পায়খানার তার যে হবে, পায়খানার পরে যদি 2 বছর বা তার বেশি হয়, 20 চামচ বা 100 ml প্রতিবার পায়খানার পর খাবে। আর তার নিচে হলে সেক্ষেত্রে তার বয়স অনুযায়ী 6 মাস হলে 5-6 চামচ, বা 1 বছর হলে 8 থেকে 10 চামচ, 1 বছর থেকে 2 চামচ হলে 14-15 চামচ এই পরিমাণ খাবে।
পাশাপাশি অন্যান্য খাবার দাবার, স্বাভাবিক খাবার দাবার খাবে। বিশেষ করে যেহেতু এখানে তার শরীর থেকে পানি বের হয়ে যায় এবং লবণ পানি বের হয়ে যায়, তো আমরা বলি যে একটু নরম খাবার দাবার, নরম জাউ ভাত, কাঁচকলার ভর্তা, কাঁচকলার তরকারি, ডাবের পানি, পাকা কলা, এইসব খাবার দাবার খেলে এগুলো অনেকটা পূরণ হয়ে যাবে। এই সময় আসলে শিশুদেরকে খাবার দাবারের কোনো বিধি নিষেধ আছে কিনা, যে এটা খাবে ওটা খাবে না, এটা যদি একটু বলতেন। বাইরের খাবার দাবার তো আমরা বন্ধ করতে বলি, আর বিশেষ করে যেগুলো মানে হার্ড টু ডাইজেস্ট, কঠিন খাবার কিছু আছে, যেমন জাঙ্ক ফুড আছে বাইরের, বা ঘরে তৈরি বিরিয়ানি, পোলাও অথবা এই ধরনের গরু, যেগুলো হজম করতে সমস্যা, কারণ এই সময়টা তো তার স্টোমাক আপসেট থাকে বা ডাইজেস্টিভ সিস্টেমটা আপসেট থাকে। এই জন্য যেগুলো নরম তরল খাবার খেলে সহজে তার ডাইজেশন হবে এবং এগুলো অনেকটা তার পানি স্বল্পতাও পূরণ করবে ওআরএসের পাশাপাশি। এই জন্য এই ধরনের খাবার দাবার খাওয়াই ভালো। আচ্ছা, অনেকেই দেখা যায় যে স্যালাইন খেতে চায় না, সেই ক্ষেত্রে কি তাদেরকে জুস বললে কিছু দেওয়া যাবে কিনা? জুস পাশাপাশি আমি যে বললাম যে ডাবের পানি বা পেঁপের রস বা এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু ওরসালাইন যেভাবে তার পানি স্বল্পতাটা বা তার যে পানি পূরণ করবে, স্বল্পতা না থাকলেও তার যে লস হচ্ছে, লবণ, ওখানে যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট এগুলো থাকে, সেগুলো তো জুসে থাকবে না। যে কারণে শুধু জুস খেলে সেই লবণের পানি শূন্যতা রোধ হবে, কিন্তু যে লবণগুলো রয়েছে সেগুলো তো পূরণ করতে পারবে না। শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মা বাবারা বলেন যে খুব ছোট শিশু, 7 মাস 8 মাস, সে তো আধা লিটার যে স্যালাইন সেটা আসলে শেষ করতে অনেকক্ষণ লেগে যায়। তাদের ক্ষেত্রে কি খুব অল্প পরিমাণ স্যালাইন নিয়ে অল্প পানি দিয়ে কি গলানো সম্ভব কিনা? এটা আমার মনে হয় যে এটার প্যাকেটের দাম তো বেশি না, 6 টাকা বা 10 টাকা এরকম, ম্যাক্সিমাম হয়তো 8 থেকে 10 টাকা। তো এক প্যাকেট এটা 6 ঘন্টা পর্যন্ত অ্যাটলিস্ট খাওয়ানো যায়। যেটুকু সে খাবে, খাওয়ার পরে বাকিটুকু ফেলে দিয়ে আবার নতুন করে আরেকটা প্যাকেট আধা লিটার পানিতে। অর্থাৎ এটা আপনি বলতে চাচ্ছেন যে আধা লিটার পানিতে এক প্যাকেট স্যালাইন, সেইটাই আসলে সকলের জন্য একরকম। আপনি তো কিছু লক্ষণ বলেন, কিছু ঘরোয়া চিকিৎসা বলেন, কিন্তু কিছু লক্ষণ রয়েছে তাই যে যেসব লক্ষণ দেখে মা বাবারা বুঝবেন যে না, বাচ্চাকে বোধহয় হাসপাতালে ভর্তি করতে হবে বা হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই লক্ষণগুলো কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম ডায়রিয়া নিয়ে, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন লক্ষণ কি এবং ঘরোয়াভাবে কি করতে হবে, কিন্তু ঘরোয়াভাবে করার পরও তো দেখা যায় যে বাচ্চার জটিলতা দেখা দিয়েছে। কি জটিলতা দেখা দিলে বা কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে না, শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত? যেমন আমি বলছিলাম যে আমাদের সামান্য পানি স্বল্পতা বা তীব্র পানি স্বল্পতা, যে চোখ ডেবে যাচ্ছে, তার এটা মা বা গার্জিয়ান দেখলেই বুঝতে পারছে যে তারা খাওয়াচ্ছে, কিন্তু তারপরেও সেটা তার ব্যালেন্স হচ্ছে না, মানে পরিপূর্ণ হচ্ছে না। তারপরে তার ডিহাইড্রেশন, চামড়া দেবে যাচ্ছে, চামড়া চাপ দিলে দেখা যাচ্ছে যে সেটা, আর সে আনকনশাস হয়ে যেতে পারে, রেস্টলেস, ইরিটেবল হয়ে যেতে পারে, আনকনশাস ওর কমাটোজ হয়ে যেতে পারে, আর তার প্রস্রাব কমে যেতে পারে, কন্টিনিউয়াস হচ্ছে, তার লুজ মোশন হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা অবশ্যই এরকম এই সমস্যাগুলো দেখা দিলে বা এই উপসর্গগুলো দেখা দিলে অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা বলবো। আচ্ছা, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে যে ঘরোয়া চিকিৎসার কথা বলছেন, স্যালাইন খাওয়ার, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা প্রবণতা, বা আমরা জানি যে রাইস স্যালাইনটা আসলে কতটুকু উপকারী বা সেটা কীভাবে খাওয়াবে? হ্যাঁ, সেটাও করতে পারে। রাইস স্যালাইন এটা পানিতে গরম করলে সেটা অনেকটা ইয়ার মতো হয়, একটু ঘন, ওখানে কিছু রাইস পাউডার দিয়ে দেওয়া থাকে, এটা সে কিছুটা নিউট্রিশনও পাচ্ছে, এজ ওয়েল এজ তার ওরসালাইন যে আমাদের ইয়েগুলো, লবণগুলো পানি থাকছে, এগুলো এটাও খেতে পারে যদি ওরসালাইনের বিকল্প হিসাবে। আচ্ছা, যেসব বাচ্চারা বুকের দুধ খায়, 2 বছরের কম বয়সী বাচ্চারা, সেসব বাচ্চাদের মায়েদের ক্ষেত্রে কি কোনো খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা, বা এই জিনিস খাবে, এটা খাবে না? এইসব ক্ষেত্রে এটা তো ইনফ্যাক্ট হলো রোটা ভাইরাল কোনো কারণে হয়, এটা হলে ভাইরাল ডায়রিয়া আপনি আমরা যদি ওরসালাইন বা খাবার, তার ব্রেস্ট ফিডিং প্লাস কমপ্লিমেন্টারি ফিডিং যদি বয়সে থাকে, সে খেলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে মায়ের খাবারের উপর এটার কোনো এফেক্ট নাই, কোনো বিধিনিষেধ নেই। অনেকে এই সময় ডায়রিয়া দেখা যায় জিঙ্ক খাওয়ায়, আসলে জিঙ্কের ক্ষেত্রে কতটা উপকারী এবং কিভাবে খাওয়াবে? আচ্ছা, জিঙ্কটা আমরা বলি ছোট বাচ্চাদের লেস দেন 6 মান্থ, 6 মাসের নিচে হলে একটা ট্যাবলেট পাওয়া যায়, যে বেবি জিঙ্ক বা স্কোয়ার জিঙ্ক ট্যাবলেট 20 মিলিগ্রাম, সেটা হাফ ট্যাবলেট 1 চামচ পানিতে গুলিয়ে
বাচ্চাকে খাওয়াই দেওয়া যায় এটা। আর তার বেশি হলে 6 মাসের বেশি বা 1 বছর থেকে 2 বছর হলে জিঙ্ক সিরাপ পাওয়া যায়, সেটা আধা চামচ বা 1 চামচ করে 2 বার খেতে পারে, এবং এটা খেলে ডায়রিয়ার যে ফ্রিকোয়েন্সি এবং প্রবণতা সেগুলো কমিয়ে দেয় জিঙ্ক। আচ্ছা, আরেকটা বিষয় যে দেখা যাচ্ছে যে এই সময় অনেক ক্ষেত্রে প্রতিকারের বিষয়টা আছে, যে বারবার তো ডায়রিয়া হচ্ছেন, অনেকেই প্রতিকারের জন্য বা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, আসলে কখন কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে? আচ্ছা, অ্যান্টিবায়োটিক আমরা তো অ্যান্টিবায়োটিক হলো কোনো ব্যাকটেরিয়াল যদি কোনো ইনফেকশন হয়, যেমন আমরা বলি কলেরা, তারপরে বেসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশা, তার সেক্ষেত্রে তার জ্বর থাকবে, তার পায়খানার সাথে রক্ত যাবে, এবং আমরা যদি স্টুল কালচার বা করি, রুটিন টেস্ট করি এবং কালচার করে কোনো জীবাণু পাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। আচ্ছা, এইসব ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করব। খুব ছোট শিশুর ক্ষেত্রে দেখা যায়, নবজাতক দেখা যায় অল্প অল্প করে বারবার পায়খানা করছে, এটা কি আসলে ডায়রিয়া কিনা? এটা যখন নবজাতক বাচ্চারা মায়ের ব্রেস্ট ফিডিং করে, তাদের কিছু কিছু স্টুলটা একটু সফট বা ডায়রিয়ার মতো মনে হতে পারে, কিন্তু এটা খেয়াল করতে হবে যে এটা যদি হঠাৎ করেই যেরকম নর্মালি হচ্ছিল সেরকম হতে থাকলে তার জন্য আর দরকার নাই, কিন্তু হঠাৎ করে যদি একদম ওয়াটারি এরকম কিছু মনে হয়, তাহলে একটি চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি আসলে পরবর্তী ব্যবস্থা নেবেন। আমরা তো ডায়রিয়ার চিকিৎসা নিয়ে আলাপ করলাম, একটু প্রতিরোধের বিষয় আসে, আসলে কি কি নিয়ম মেনে চললে শিশুরা ডায়রিয়া থেকে মুক্ত থাকতে পারবে, এই বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম ডায়রিয়া নিয়ে, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন কি কি চিকিৎসা নিতে হবে, কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছিলেন। প্রতিরোধ নিয়ে আমরা আসলে আলাপ করতে চাই, যে কি কি নিয়ম মেনে চললে আসলে প্রতিরোধ করা সম্ভব ডায়রিয়া? নিয়মের ক্ষেত্রে আমরা 6 মাসের ছোট বাচ্চাদের অবশ্যই আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, এছাড়া 1 ফোঁটা পানিও সে খাবে না। এটা পানি খেতে গেলেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে বা অনেকেই সাপ্লাইয়ের পানি বা বোতলের পানি এগুলো খাওয়ালে পানি থেকে জীবাণুর কারণে ডায়রিয়া হতে পারে। এটা একটা আমাদের পরামর্শ আমার। আর দ্বিতীয় পরামর্শ হলো ছোটো বাচ্চাদের নবজাতক থেকে 1 বছর বয়স পর্যন্ত রোটাভাইরাল ডায়রিয়া হয়ে থাকে। এই রোটাভাইরাল ডায়রিয়ার একটা টিকা পাওয়া যায়। এই টিকাটা সাধারণত আমরা 6 উইকস থেকে 8 মান্থস পর্যন্ত দিতে পারি। এটা কিভাবে দিবে একটু যদি অনেকে জানতে চায়। এটা এর ভিতরে থাকে, এটা মুখে, এটা এই সিরিঞ্জের ভিতরেই থাকে, মুখে খাওয়াই দিতে হয়। তো এটা আমরা প্রথম 1.5 মাস 6 উইকস বা 1.5 মাস হইলেই দিতে পারি প্রথম ডোজ। তার 8 উইকস 4 উইকস বা 1 মাস পরে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারি। এটা 1.5 মাস থেকে 8 মাস পর্যন্ত দেয়া যেতে পারে। এটা দেওয়া থাকলে তাইলে তার রোটা ভাইরাসের কারণে যে ডায়রিয়াটা হয় সেটা আর হবে না। এছাড়া আমরা যে ইনফ্যান্ট ফর্মুলা অনেক গার্জিয়ান বা অনেক মারা খাইয়ে থাকেন, এটার কারণেও ডায়রিয়া হতে পারে। কৌটার দুধ, টিনের দুধ, অনেকে এই বয়সে 2 বছরের আগে গরুর দুধ, ছাগলের দুধ বা এরকম দুধ খাইয়ে থাকে, সেটাও খাওয়ানো ঠিক হবে না, কারণ ওইটার থেকে ইনডাইজেশন থেকে ডায়রিয়া হতে পারে। আরেকটা হলো যে আমরা যে হ্যান্ড ওয়াশ, বড় বাচ্চা হলে এদের হ্যান্ড ওয়াশের কথা বলবো। আর খাবার অবশ্যই বাচ্চাদের আমরা কমপ্লিমেন্টারি ফিডিং এগুলো রান্না করার আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে খাওয়াবো ফ্রেশ অবস্থায়, এবং এগুলো ডিকম্পোজড যেন না হয় তার আগেই আমরা খাওয়াবো। আর খাবার ফ্রেশ, অনেকে দেখা যাচ্ছে যে বাচ্চার জন্য যে খিচুড়ি বানানো সেটা রেখে দিচ্ছে, তা থেকেও হতে পারে। ডিকম্পোজড অনেকে যে কোনো খাবারই আপনি বলছেন 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। আচ্ছা, এই সময় দেখা যাচ্ছে যে স্যালাইনের সাথে অনেকে দেখা যাচ্ছে যে একটু নোনতা মনে হয়, সেক্ষেত্রে বাড়তি চিনি অনেকেই যুক্ত করে দেন, সেটা আসলে কতটুকু যুক্ত? স্যালাইনের সাথে আসলে আর কোনো কিছু যোগ করার দরকার নাই। স্যালাইনের প্যাকেটে এটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসক্রাইবড করে দিয়েছে কোনটা কতটুকু থাকবে, সোডিয়াম কতটুকু থাকবে, ক্লোরাইড, বাইকার্বনেট এইগুলো, এবং কতটুকু পানিতে নির্দিষ্ট করে দিয়েছে। তো এটার সাথে লবণ অথবা পানি যোগ করার কোনো প্রয়োজনই নাই, এবং করলেও সেটা ঠিকভাবে কাজ করবে না। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের বাচ্চারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আজকাল পাওয়া যাচ্ছে, এই সময় এনার্জি ড্রিঙ্কসও একটু বড় বাচ্চারা 5-6 বছরের বাচ্চারা খেয়ে থাকে, এই সময় এটা আসলে কতটুকু যৌক্তিক? এগুলো একেবারেই খাওয়া উচিত নয়। কারণ হলো আমরা জানি 8-10 বছর আগে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, সেখানে জুসের ফ্যাক্টরি। তো সেখানে দেখা গেল যে কাপড়ের রং এবং স্যাকারিন, তারপরে কিছু ছিটে ফোটা জুস বা এরকম আম বা দিয়ে
ওখানে ওইটা ইয়ে করে দেখা গেল যে এইভাবে এই জুসগুলো বাজারে আসছে। সুতরাং বাইরের যে ড্রিঙ্কস এবং জুস, ড্রিঙ্কসের মধ্যে বাইকার্বনেট অ্যাসিড বা অ্যাসিড থাকে, তো সেগুলো হাইপার অ্যাসিডিটি বা এগুলো তৈরি করে, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন তৈরি করে। এই জন্য আমরা বলবো যদি বাচ্চাকে জুস খাওয়াতে হয়, ফ্রুটস কিনে নিজেরা জুস করে ঘরে জুস করে খাওয়াবেন, গার্জিয়ানরা খাওয়াবে। এটাও আমরা একটা প্রবণতা দেখি যে যতটুকু ন্যাচারাল হওয়া যায় ততটুকু এই ধরনের ফলের মধ্যে যদি আবার আপনি এক্সট্রা চিনি মিক্স করে দেন তাহলে দেখা যায় যে স্বাস্থ্যকর একটা বিষয় অস্বাস্থ্যকর থাকে। আসলে এই ভ্যাকসিনের কথা বলছেন আপনি, টিকার কথা বা রোটা ভাইরাসের, আবার একটা কলেরারও একটা এক ধরনের টিকা রয়েছে, সেটা কি? কলেরার, হ্যাঁ, কলেরার একটা টিকা আছে, সেটা যদিও আমাদের জাতীয় যেটা ইপিআই শিডিউলে যোগ করা হয় নাই, এটা প্রাইভেটলি পাওয়া যায়। তো যেখানে কলেরা প্রবণ এরিয়া, যেমন আমাদের ঢাকা শহরের মধ্যে মিরপুর এলাকায় এটার উপর ইয়ে করেছিল, তো সেখানে ওই এলাকায় কলেরার টিকা ওনারা নিতে পারেন। আর এছাড়া অন্যান্য টিকাগুলো সময় মতো যদি নেন আর হেলথ হাইজিন মেনটেন করেন, ওরাল হাইজিন, হেলথ হাইজিন, বাইরের খাবার দাবার খাবে না, স্ট্রিট ফুড খাবে না, আর ঘরে যেগুলো খাবে ফ্রেশ খাবার এবং হালকা গরম অবস্থায় খাবে, এগুলো মেনটেন করলে আমার মনে হয় যে ডায়রিয়া সহজে। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে বুকের দুধটা নিশ্চিত করতে হবে, কিন্তু অনেক মা বাবার অভিযোগ করেন বা একটু বলেন যে তাদের বুকের দুধ ঠিক মতো আসছে না, তাদের জন্য আসলে কি পরামর্শ যাদের বলে থাকেন যে না বুকের দুধটা ঠিক মতো সেটা আমি আমার চেম্বারে এবং হাসপাতালে অনেক এই ধরনের প্রশ্ন আমরা ফেস করি। তবে আমাদের সরকার অনেক আগে থেকেই আমাদের জন্য ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার, যেটা মাতৃদুগ্ধ প্রদান ব্যবস্থাপনা কেন্দ্র, যাদের এরকম অভিযোগ আছে যে মায়ের বা গার্জিয়ানদের, তাদেরকে আমি বলি, এখনও বলবো যে আপনারা আমাদের যারা শিশু বিশেষজ্ঞ আছে তাদের কাছে যান এবং হাসপাতালে, প্রত্যেকটা হাসপাতালে, বিশেষ করে পুরনো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার আছে, যে মাতৃদুগ্ধ প্রদান ব্যবস্থাপনা কেন্দ্র। সেখানে যদি মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আসছে না বা আসছে না, তখন আপনারা ওখানে চলে যাবেন। ওখানে আমাদের নার্স থাকে, ফিমেল ডক্টরস, পেডিয়াট্রিশিয়ান থাকেন, তো ওনারা দেখিয়ে দিবেন মাকে এবং বাচ্চাকে একসাথে নিয়ে গেলে কিভাবে এখানে পজিশন এবং অ্যাটাচমেন্ট, মা কিভাবে বসবে, কিভাবে বাচ্চার মুখ তার ব্রেস্টে লাগিয়ে খাওয়াতে হবে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে, যে সাফিসিয়েন্ট মিল্ক প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না দেখিয়ে দিবেন, শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। ওখান থেকে গেলে ওনারা নিশ্চয়ই একটা পরামর্শ পাবেন, সেই সাথে মায়ের আমরা বলে পুষ্টি নিশ্চিত করে এবং দুশ্চিন্তা মুক্ত থাকা, এগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি অবশ্যই শিশুরা বুকের দুধ পাবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেমন কি অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলছিলেন, এই সময় ডায়রিয়া তো অবশ্যই হবে, এটা চিকিৎসা রয়েছে, কিন্তু প্রতিরোধের দিকে আমাদেরকে আসলে নজর দিতে হবে। 2 বছরের নিচের বয়সে অবশ্যই বুকের দুধ নিশ্চিত করতে হবে, সেই সাথে পুষ্টিকর খাবার এবং হাইজিন মেনটেন করা, নিয়মিত হাত ধোয়া এবং শিশুকে লালন পালন যারা করবেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন এবং একটু বড় শিশুরা যেন বাইরের খাবার না খায়, তাহলে এই সময় শিশুরা ডায়রিয়া থেকে মুক্ত থাকতে পারবে। আমরা সবাই সুস্থ থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।